Hello everyone, I'm Marzin Akhtar Kanta, English instructor of QED Admission Care. আজকে আমরা এখানে সলভ করব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্যাম্পল কোয়েশ্চেন ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। সো ফার্স্ট পার্টটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে ইংলিশ গ্রামার পার্টটা আপনারা পাবেন 10 মার্কসের। এখানে টোটাল 10টা গ্রামার রিলেটেড কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, would you mind dash the window? এখানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, টু ক্লোজ, বিকজ would you mind এর পরে ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ আকারে আসে। যেমন ইনফিনিটিভ আকার মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার ইনফিনিটিভ ভার্ব। সো এটার জন্য would you mindটা থাকার কারণে টু ক্লোজটা হচ্ছে কারেক্ট আনসার। এবার 2 নাম্বারটা হচ্ছে I live in a large family but my grandfather lived in a dash family। এখানে কোয়েশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে যে দুইটা ফ্যামিলির মধ্যে কম্পেয়ার করেছে, এই জন্য হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি লার্জারটা হবে কারেক্ট আনসার, মানে 2 এর অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। এবার অপশন 3, your village is beautiful but my village is dash place on earth। এখানে সেন্টেন্সটা একটু ট্রিকি, দেখে মনে হচ্ছে যে দুইটা ভিলেজের সাথে কম্পেয়ার করা হচ্ছে, কিন্তু লাস্ট পোর্শনটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা আর্থের সবগুলো ভিলেজের সাথে কম্পেয়ার করে সে বলছে, এই জন্য দ্য মোস্ট বিউটিফুল হচ্ছে এখানে কারেক্ট আনসার। 4 নাম্বারটা রাহিম ডাজন্ট ফিল লাইক ড্যাশ অন দ্য কম্পিউটার। এখানে এ ওয়ার্কিংটা হচ্ছে কারেক্ট আনসার, বিকজ এখানে যখন হচ্ছে আপনি ফিল লাইকটা পাবেন তখন ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়, এই জন্য ওয়ার্কের সাথে যেহেতু এটাতে আইএনজি আছে, এই জন্য অপশন এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার 5 নাম্বার ড্যাশ দ্য ফর্ম প্লিজ। এটা দেখে বোঝা যাচ্ছে যে ফর্মটা ফিল আপ করতে বলা হচ্ছে। তো বাংলায় যদি আমরা চিন্তা করি ফর্ম পূরণ করা, তো ফিল ইন মানে হচ্ছে পূরণ করা, এই জন্য ফিল ইনটা হবে এখানে কারেক্ট আনসার। দিস এক্সারসাইজ ইজ ইজিলি ইউ ক্যান ডু ইট ড্যাশ। এখানে ভার্বকে মডিফাই করা হচ্ছে, তো ভার্বকে মডিফাই করে কোনটা? অ্যাডভার্ব, তো এই জন্য ইজিলিটা হবে কারেক্ট আনসার। তার মানে ইউ ক্যান ডু ইট ইজিলি, ডুটা এখানে ভার্ব আর ইজিলিটা কি এখানে অ্যাডভার্ব। এবার হচ্ছে 7 নাম্বার, ইফ আই ড্যাশ ইউ আই ড্যাশ আ নিউ জব। এখানে আমরা সাধারণত আই এর পরে এম বসাই, কিন্তু এমন একটা কাজ যখন আমরা বোঝাবো যে আমি যদি থাকতাম তোমার জায়গায় তাহলে আমি করতাম, মানে কাজটা বাস্তবে আসলে হচ্ছে না, এই ধরনের যখন সেন্টেন্স গুলো থাকবে, আর ইফ এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আছে, তো সেই রুলস অনুযায়ী আই এর পরে হবে ইফ আই ওয়্যার ইউ I would get a new job। আমি একটা নতুন জব পেতাম। When it arrives, you dash on the bus। এখানে কি হবে? You get on the bus, মানে get on মানে উঠে পড়া, তো এই জন্য হচ্ছে get on টা এখানে কারেক্ট আনসার। 9 নাম্বার হচ্ছে oh no, Ahmed's wallet is lying on the coffee table, he dash have left it last night। এখানে হচ্ছে আহমেদের ওয়ালেটটা কি কফি টেবিলের উপরে আছে, তো বোঝা যাচ্ছে যে সে মনে হয় চলে গিয়েছে, মানে সে একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে। যখন হচ্ছে কোনো এরকম একটা প্রবাবিলিটি বোঝাবে তখন সেক্ষেত্রে বা অনুমান করছে এরকম কিছু বোঝাবে, তখন হচ্ছে মাইট বসাতে হবে, এই জন্য এখানে হবে হি মাইট হ্যাভ লেফট ইট লাস্ট নাইট। তারপর হচ্ছে ইদার মাই সিস্টার অর মাই ব্রাদার, এখানে হবে ইজ কামিং টু অ্যাটেন্ড টুডেজ মিটিং, কারণ এখানে অর এর পরে হচ্ছে কি আছে? সিঙ্গুলার সাবজেক্ট আছে, সিঙ্গুলার সাবজেক্ট থাকার কারণে এখানে ইজটা হবে কারেক্ট আনসার, আর এখানে ওয়াজ হবে না, কারণ এখানে টুডেজ মিটিং মানে আজকের মিটিং এর কথা বলা হয়েছে, এই জন্য এটা পাস্ট টেন্সও দেওয়া যাবে না। সো এটা ছিল হচ্ছে আমাদের গ্রামার পার্ট, টোটাল 10টা কোয়েশ্চেন। এবার চলে আসি হচ্ছে আমাদের কম্প্রিহেনশন পার্ট। কম্প্রিহেনশন পার্টের ক্ষেত্রে আমি একটা ট্রিক আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে কম্প্রিহেনশনটা পড়ার আগে আপনারা অবশ্যই একটু নিজেদের মতো করে কোয়েশ্চেন যেগুলো আছে সেটা একটু দেখে নেবেন, তারপরে হচ্ছে প্যাসেজটা পড়বেন। সেক্ষেত্রে আপনাদের যে বেনিফিটটা হবে যে প্যাসেজটা পড়ার সময় আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা থেকে বেসিক্যালি কোয়েশ্চেনটা এসেছে। যদি এটা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য আইডেন্টিফাই করাটা ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো দেখি এখানে কি বলেছে, ব্ল্যাক ফুড নিয়ে হচ্ছে আমাদের আজকের এই টপিক। Black food has been around us forever,
but recently scientists have rediscovered particular important ingredients inside the black food. So what is black food? Well, this is black berries, black pepper, black rice, black beans, black sesame seeds, black grapes, black mushrooms, black olives, black tea, etc. But on the top lies black seed oil, or popularly known as kalojira oil in Bangladesh. Once upon a time, black rice was the food of the Emperor of China and forbidden to the common people. তো এখানে কি বলেছে যে ব্ল্যাক ফুডটা হচ্ছে আমাদের চারপাশে সবসময় আছে, কিন্তু সায়েন্টিস্টরা হচ্ছে এখন কিছু গুরুত্বপূর্ণ উপাদান এর মধ্যে আবিষ্কার করেছে। তো কালো খাবারগুলো কোনগুলো? যেমন ব্ল্যাকবেরি, গোলমরিচ, কালো চাল, কালো শিম, কালো তিলের বীজ, কালো আঙুর, কালো মাশরুম, কালো জলপাই, এগুলো। কিন্তু বাংলাদেশে হচ্ছে সবচেয়ে পপুলার কালো জিরা তেল। এক সময় কালো চাল হচ্ছে চীনের সম্রাটদের খাবার ছিল, যেটা সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ ছিল। ঠিক আছে, সো এইবার পরেরটা যদি আমরা দেখি, blackberries are among the top 10 oxidant rich food. Its polyphenol antioxidants regulate metabolism and keeps on trail. Today, scientists have found a lot of extraordinary qualities inside our Bangladeshi summer food. Kalo jam, including its seed inside, found helpful to prevent diabetes. তো কি বলেছে যে ব্ল্যাকবেরি বিশ্বের 10টা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের মধ্যে একটা। এটার যে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্টটা আছে সেটা আপনার বিপাকটা নিয়ন্ত্রণ করবে এবং দেহটাকে সুগঠিত রাখে। আর বিজ্ঞানীরা হচ্ছে আমাদের দেশের যে গ্রীষ্মকালীন ফল কালো জাম, এর মধ্যে অনেক অসাধারণ গুণ পেয়েছেন। এর বীজ সহ পুরো ফলটাই হচ্ছে আপনার ডায়াবেটিস যে প্রতিরোধ করতে হেল্প করে। এবার হচ্ছে থিঙ্ক অ্যাবাউট cinnamon, which is also more or less black in color, good for diabetic patients but not more than 1000 mg every day. Many Chinese begin their day with a tonic made from ground black sesame seeds mixed with hot water. কি বলেছে যে দারুচিনি হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো, তবে 1000 মিলিগ্রামের বেশি প্রতিদিন খাওয়া উচিত না। আর চাইনিজরা তাদের দিনই শুরু করে হচ্ছে গরম পানির সাথে তিলের বীজ খেয়ে। এবার হচ্ছে black pepper is another of the world's 50 healthiest food. In fact, today pepper is probably the most widely used spice in the world. Japanese scientists state that black food is not only high in oxidants but can prevent cancer. Even it is said that black dark chocolate with at least 75 to 90% cocoa content, which tastes so good, can be so good for your health. এখানে কি বলেছে যে গোলমরিচ হচ্ছে আপনার পৃথিবীতে সবচেয়ে কি 50টা স্বাস্থ্যকর খাবারের মধ্যে একটা। এখন আজকের দিনে গোলমরিচ সবচেয়ে বেশি ব্যবহৃত মশলা। আর জাপানি বিজ্ঞানীদের মতে কালো খাবার শুধু উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধই না, এটা ক্যান্সারও প্রতিরোধ করতে পারে। এমনকি বলা হয় যে ডার্ক চকলেট যেগুলো আমরা খাই সেগুলোর মধ্যে 75 থেকে 90% কোকোয়া থাকে, যেটা খুব মজাদার হওয়ার পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য কি অনেক বেশি ভালো। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা একটু কোয়েশ্চেন গুলো দেখি যে এখানে কি কি কোয়েশ্চেন আছে। ফার্স্টে বলেছে which word is a synonym of ingredients? কোন ওয়ার্ড গুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এর সিনোনিম? তো অবশ্যই হচ্ছে কম্পোনেন্টস, কারণ কম্পোনেন্টস মানেও উপাদান, ইনগ্রেডিয়েন্টস মানেও উপাদান। তারপর হচ্ছে according to historical report, এখানে black rice was not available in China, wrong. Black rice was not considered good food in China, wrong. Everyone was not allowed to take black rice in China. Yes, it is correct. কারণ হচ্ছে ব্ল্যাক রাইসটা চায়নার যারা কিং ছিল বা সম্রাট ছিল তাদের জন্য সংরক্ষিত ছিল। Which word is an antonym of extraordinary? আমরা জানি যে extraordinary মানে অসাধারণ, তাই ইউজুয়াল হবে হচ্ছে এটার বিপরীত শব্দ, কারণ ইউজুয়াল মানে হচ্ছে সাধারণ। ঠিক আছে, এবার পরবর্তীতে একটু দেখি। According to paragraph 4 of the passage, a diabetic patient should take more than 1000 mg cinnamon every day. Obviously wrong, কারণ more than হবে না। Cinnamon is beneficial for diabetic patients. That is correct, কারণ দারচিনি অবশ্যই ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভালো। এবার হচ্ছে জাপানিজ সায়েন্টিস্ট বিলিভ ব্ল্যাক ফুড ক্যান প্রিভেন্ট ক্যান্সার। ব্ল্যাক ফুড কি ক্যান্সার প্রতিরোধেও অনেক বেশি সাহায্য করে। তো এটা ছিল আমাদের কম্প্রিহেনশন পার্ট। কম্প্রিহেনশন পার্টটা আপনারা যখন ভেতরটা ভালোভাবে প্যারা বাই প্যারা পড়ে একটু অ্যানালাইজ করে নেবেন, তখন আপনাদের জন্য কোয়েশ্চেন গুলো আনসার করাটা অনেক ইজি হয়ে যাবে।
এবার পরবর্তী পার্টটা হচ্ছে শর্ট এসে উইদিন 100 ওয়ার্ডস। সো শর্ট এসেটা যেটা আছে সেটা লেখার আগে আপনাদেরকে অবশ্যই 3 থেকে 4 মিনিট চিন্তা করে নিতে হবে বা মাইন্ড ম্যাপিং করে নিতে হবে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন, ঠিক আছে? আর এটা ছাড়া একটা এসে যখন আমরা লিখবো তখন এসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমাদেরকে সবার আগে জানতে হবে। স্ট্রাকচারটা আমরা যত ভালোভাবে জানবো তখন আমাদের এসে লেখাটা সহজ হয়ে যাবে। তো এসে স্ট্রাকচারের মধ্যে ইউজুয়ালি 3টা পার্ট থাকে, যেমন ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ আর হচ্ছে কনক্লুশন। এখন ইন্ট্রোডাকশন পার্টে আমাদের কি কি দিতে পারি, আমরা যেমন গ্রামার থাকবে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন প্রোভাইড করবেন, আর হচ্ছে একটা থিসিস স্টেটমেন্ট থাকবে। তো গ্রামারটা আসলে কি, এমন একটা লাইন আপনি লিখবেন যেন হচ্ছে আপনার লেখাটা খুবই আকর্ষণীয় হয়, রিডার যেন পড়ে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে যে আপনি আসলে সামনে কি লিখেছেন। এবার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আপনাকে দিতেই হবে আপনার টপিকটার উপর, কারণ আপনি কি বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন সেটা নিয়ে যদি একটা লাইন না লিখেন ইন্ট্রোতে তাহলে তো আপনার ইন্ট্রোটা কমপ্লিটই হল না। আর থিসিস স্টেটমেন্টটা হচ্ছে আপনি এমন একটা লাইন লিখবেন, আপনার যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনের কি আপনি এগেইনস্টে কথা বলছেন, না পরে কথা বলছেন, নাকি আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছুই বলতে চাচ্ছেন, ওই স্টেটমেন্টটা দেখে যেন রিডার একদম ক্লিয়ার হয়ে যায় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ইন্ট্রোডাকশনের এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। থিসিস স্টেটমেন্ট একটা মানুষ যত ভালোভাবে লিখতে পারে তার এসেতে মার্কস পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। এবার যদি আসি বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফে কি কি করতে পারেন, যেমন আপনাদের টপিক সেন্টেন্স, সাপোর্টিং এভিডেন্স, অ্যানালাইসিস আর এক্সপ্লেনেশন আর ট্রানজিশনটা থাকতে হবে। তো টপিক সেন্টেন্সটা কি, আপনি যেই বিষয়টা লিখতে চাচ্ছেন সেটা হচ্ছে সামারাইজ করে লিখবেন। যেমন থিসিস স্টেটমেন্টের সাথে অনেকে টপিক সেন্টেন্সটা হচ্ছে একটু ম্যাচ করে ফেলেন, ঘুরে ফিরে কিছুটা সিমিলারিটিস তো ডেফিনেটলি আছে, তবে আপনি চেষ্টা করবেন এমন সিনারি ইউজ করার বা সেন্টেন্স স্ট্রাকচারটা একটু ঘুরিয়ে লেখার যেন আপনার রিডারের মনে না হয় যে আপনি একই কথা একই ভাবে বারবার নিচ্ছেন। একই কথা যদি আপনি বিভিন্ন ভাবে মানুষকে বলেন তখন হচ্ছে কি জিনিসটা শুনতে ভালো শোনায়, বাট আপনি যদি একই ভাবে বারবার বলেন তাহলে কিন্তু আপনার শুনতে ভালো শোনাবে না, তেমনকি রিডারের পড়তেও ভালো লাগবে না, তখন নাম্বারটা কমে যাবে। এবার সাপোর্টিং এভিডেন্সটা কি, যে আপনি যে এভিডেন্স বা যে এক্সাম্পলটা দিবেন সেটা হচ্ছে আপনার এভিডেন্সটা হচ্ছে আপনাকে দেখাতে হবে, যুক্তি দিতে হবে। যুক্তি যদি না থাকে এখানে সেক্ষেত্রে আপনার যে সেন্টেন্সেস গুলো থাকবে সেটা অসম্পূর্ণ বা অসংলগ্ন মনে হবে, মানে পুরো এসেটাই তখন একটা ইনকমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে আপনার অ্যানালাইসিস আর এক্সপ্লেনেশন। অ্যানালাইসিস আর এক্সপ্লেনেশনটা কি, আপনি যে যুক্তিটা দিচ্ছেন সেই যুক্তিটা যদি আপনি একটু এক্সপ্লেইন করে না বোঝান তাহলে তো সেই ক্ষেত্রে আপনার যুক্তিটা অত বেশি কি স্ট্রং হবে না, তাই না? তো এটাকে একটু স্ট্রঙ্গার বানানোর জন্যই এই অ্যানালাইসিস আর এক্সপ্লেনেশন পার্টটা কিন্তু জরুরি। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্রানজিশন। ট্রানজিশনটা হচ্ছে আপনি একটা সেন্টেন্সের পরে যে আরেকটা সেন্টেন্স লিখছেন সেই কানেকশনটা তো আপনাকে ধরে রাখতে হবে, এক্ষেত্রে আপনাকে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হবে, ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করতে হবে যেন আপনার এস এর ফ্লোটা বজায় থাকে। যদি এস এর ফ্লোটাই বজায় না থাকে তাহলে আপনার মার্কস কিন্তু কাটা যাবে। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন আপনি কি করবেন, যে থিসিসটা আপনি লিখেছেন সেটাকে আপনি রিস্টেট করবেন, তারপরে হচ্ছে আপনি সিনথেসাইজ দ্য আর্গুমেন্ট, আপনার আর্গুমেন্টটাকে সিনথেসাইজ করবেন, আর এরপরে হচ্ছে ফাইনাল থট আর কল টু অ্যাকশন, আপনি ফাইনাল জিনিসটা লিখবেন আর কি। সো এখন দেখেন থিসিসটাকে যে আপনি রিস্টেট করছেন সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে থিসিস স্টেটমেন্টে যা লিখেছেন একদম এক্সাক্ট ভাবে লিখে দিবেন না, আপনি আপনার স্টেটমেন্টে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন থিসিসে লিখেছেন, বর্ণনা করেছেন, তার মানে আপনার যে কথাগুলো সেগুলো ঠিক আছে, লজিক্যাল আছে। এরপরে হচ্ছে আপনার যে আর্গুমেন্টটা আছে সেই আর্গুমেন্টটাকে হচ্ছে আপনি আরো একবার লিখবেন, একটু ডিফারেন্ট ভাবে সেন্টেন্স স্ট্রাকচারটাকে চেঞ্জ করে লিখবেন। এরপরে হচ্ছে ফাইনাল থট, মানে আপনি এমন একটা লাইন দিয়ে এসেটা ফিনিশ করবেন যেন হচ্ছে আপনার আপনি আপনার পরামর্শ এখানে বলতে পারেন লাস্ট লাইনটাতে, বা আপনি সমাধান বিষয়ক একটা লাইন দিতে পারেন, সেটা হচ্ছে এসে টপিকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এভাবে করে হচ্ছে আপনারা একটা এসে স্ট্রাকচারকে সাজাবেন। তো আমরা একটা টপিক বেছে নিয়ে একটু দেখে নেই যে কিরকম টপিক হলে আসলে আমরা একটু বেটার ওয়েতে লিখতে পারি। যেমন ধরেন আমরা যদি আমাদের টপিকটা যদি এরকম হয়, যেমন how has COVID-19 influenced the education system of the world? So আমরা যদি এখানে কি COVID-19 নিয়ে যদি দেখি, ঠিক আছে,
আচ্ছা, কোভিড-19 নিয়ে যদি এখানে লিখতে যাই তাহলে আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে আসলে আমরা কি কি নিয়ে লিখতে পারি। কোভিড-19 এর কি ফার্স্টে যদি আপনারা এখানে ইন্ট্রোটা লিখেন, ফার্স্ট পার্টটা কি? ফার্স্ট পার্টটাই হচ্ছে এখানে কি ইন্ট্রো। ঠিক আছে, আমি একটু এই সাইডে লিখছি ইন্ট্রো। ওকে, তো ইন্ট্রোতে আপনারা কি দিতে পারেন, যেমন ফার্স্ট লাইনটা এরকম হতে পারে যে the outbreak of the COVID-19 pandemic has triggered unprecedented disruptions across various sectors worldwide and the education system is no exception, তাই না? তো এটার মাধ্যমে হচ্ছে যে আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেটার কি কি আমরা এগ্রি করছি। এখন অনেক সময় দেখা যায় 100 ওয়ার্ডের মধ্যে যদি আপনি অ্যালোকেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি থিসিস স্টেটমেন্টটা আর হচ্ছে আপনি যে টপিক যে সেন্টেন্স থিসিস স্টেটমেন্টটা আর হচ্ছে আপনার যে সাপোর্টিং এভিডেন্সটা আপনি দিচ্ছেন সেটা হচ্ছে আপনি একটা লাইনের মধ্যে চাইলে কভার করতে পারেন। এরপরে যেটা আসছে বডি পার্ট, ঠিক আছে? বডি, সো বডির মধ্যে কি হবে আপনার যখন হচ্ছে আপনি প্যারাগ্রাফটা লিখবেন এটা হচ্ছে আপনার যে স্টেটমেন্ট গুলো আছে সেই জিনিসগুলোকে হচ্ছে আপনার সাজাতে হবে। এখন থিসিস স্টেটমেন্টটাকে তো আপনার আপনি যে সেটার পক্ষে বা বিপক্ষে কথা বলছেন সেই জিনিসটা আপনাকে বলতে হবে। যেমন হচ্ছে কি টপিক সেন্টেন্স, সো টপিক সেন্টেন্সটা আপনার কি করতে হবে, টপিক সেন্টেন্সটা আপনাকে এমন একটা সেন্টেন্স দিতে হবে যে আপনি সামনে যে কথাগুলো লিখবেন বা থিসিস স্টেটমেন্টটা যেটা লিখেছেন সেটাকে এগ্রি করছেন। ঠিক আছে, তো এটার পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সাপোর্টিং এভিডেন্স। যেমন ধরেন আপনি ফার্স্টে বডির যে কথাটা সেটার মধ্যে আপনি লিখলেন যে ওয়ান অফ দ্য মোস্ট immediate and profound effects of COVID-19 on education has been the widespread closure of schools and universities to curb the spread of the virus. So এটা দিয়ে হচ্ছে আপনি কি টপিক সেন্টেন্সটা আপনার কমপ্লিট করলেন, তাই তো? এখন এটার এই সাপোর্টিং এভিডেন্স গুলো যদি দেন তখন আপনি সেখানে রিমোট লার্নিং এর ব্যাপারটা নিয়ে লিখতে পারেন, তারপরে স্কুল কলেজ টিচারদের মধ্যে যে একটা আপনার ফেস টু ফেস কানেকশন হচ্ছে না সেটার বিষয়ে লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনার এটার একটা পজিটিভ সাইড তুলে ধরতে পারেন যে অনেক সময় কি টাইম কনজিউম হচ্ছে বাসায় বসে ক্লাস করে, আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কি যে আপনার যেমন ফেস টু ফেস যখন কমিউনিকেশন হচ্ছে না তখন একটা কমিউনিকেশন গ্যাপ, সোশ্যাল ডেভেলপমেন্ট এই জিনিসগুলো ঘাটতি হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে আপনি বডি প্যারাগ্রাফে সুন্দরভাবে সেভ করতে পারেন আর অবশ্যই ট্রানজিশনটা মেনটেন করতে হবে। ঠিক আছে, তো এরপরে যখন আমরা কনক্লুশনটা লিখবো তো কনক্লুশনে হচ্ছে আমরা অবশ্যই এমন ভাবে লিখবো যে আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেটাকে যেন আমি ইয়ে করতে পারি। ঠিক আছে, তো কনক্লুশনটা কি হবে, যেমন ধরেন এখানে হচ্ছে আপনার যে আপনি ইন কনক্লুশন দিয়ে স্টার্ট করতে পারেন, যেমন the COVID-19 pandemic has profoundly reshaped the landscape of global education, that was presenting both challenges and opportunities for stakeholders in the education sector. খেয়াল করে দেখবেন যে আমি যখন বডি প্যারাগ্রাফে কিন্তু আমি অপরচুনিটিও বলছিলাম যে বাসায় বসে ক্লাস করতে পারছে না, চ্যালেঞ্জটাও বলছি যে আমাদের যে ফেস টু ফেস ইন্টারাকশন সেটা হচ্ছে না। তো আমি আবার আমার কনক্লুশনের কিন্তু এই কথাটাকে আমি হাইলাইট করেছি। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে যখন আপনি লাস্ট এন্ডিংটা দিবেন তখন সেন্টেন্সটাকে একটু সুন্দর একটা সেন্টেন্স করার ট্রাই করবেন। যেমন আমি যদি এখানে একটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স লিখতে যাই আমি কি লিখতাম, যেমন মুভিং ফরওয়ার্ড ইট ইজ ইম্পারেটিভ ফর পলিসি মেকার্স, educators and communities to collaborate and address the disparities exposed by the pandemic while harnessing the potential of technology to create inclusive, resilient and learner-centered educational systems. এটার মাধ্যমে কি আমি আমার কেসটাকে সুন্দরভাবে এন্ড করছি। আর এই সেন্টেন্সটা যখন খুব ইনফরমেশন ক্যারি করছে তখন আমার রিডার ফার্স্টে যেরকম গ্র্যাবার দেখে অ্যাট্রাক্টেড হয়েছিল সেরকম আমার কনক্লুশনটা দেখেও কি অ্যাট্রাক্টেড হবে। আজকে আমরা সলভ করব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্যাম্পল কোয়েশ্চেন ফর উইদাউট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট পার্টটা দেখেন, এটা হচ্ছে গ্রামার পার্ট আছে। ফার্স্ট পার্টে এখানে আছে কোয়েশ্চেনে নট আনটিল লেটার ড্যাশ মিস্টার করিম ওয়াজ মাই নিউ নেক্সট ডোর নেইবার। এখানে নট আনটিলটা আছে
তাই অ্যান্সারটা হবে বি, ডিড আই রিয়ালাইজ। কারণ বিগিনিং এ যখন নেগেটিভ অ্যাডভার্বিয়াল থাকে তখন আমরা এরকম ইনভার্টেড স্ট্রাকচারটা ব্যবহার করি। ডিড আই রিয়ালাইজ এটাকে বলা হচ্ছে ইনভার্টেড স্ট্রাকচার। নাম্বার 2, রাহিমা লস্ট হার ক্রেডিট কার্ড সো শি কুডন্ট পে ফর দ্য মিল। এখানে ফার্স্ট পার্টটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই পরের পার্টটাতে কুডন্ট হবে, কারণ কুডন্ট হচ্ছে ক্যান এর পাস্ট ফর্মটা হচ্ছে কুড, সেজন্য। করিম পারসুয়েডেড ড্যাশ স্পেন্ড দ্য উইকেন্ড অ্যাট হিজ হোম। 3 নাম্বারটা হবে অপশন সি, করিম পারসুয়েডেড হিজ প্যারেন্টস স্পেন্ড দ্য উইকেন্ড অ্যাট হিজ হোম। ঠিক আছে, কারণ এখানে আপনার পারসুয়েডটা হচ্ছে একটা পার্সনকে ফলো করছে, আর এটা হচ্ছে আপনার এই জন্য হিজ প্যারেন্টস হবে। When I was in school, I dash wear a uniform. I had to. এটা হবে সি, কারণ এটা হচ্ছে পাস্ট এর কথা বলেছে। পাস্টে আমরা কোন একটা অব্লিগেশন যদি বোঝাই তখন আমরা হ্যাড টু ব্যবহার করি। 5 নাম্বারটা হচ্ছে কার রেসিং ইজ দ্যাট স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে হচ্ছে অপশন হবে সি, কারণ এক্সপ্রেসিভের সাথে কখনো ইএসটি অ্যাড হয় না। 6 নাম্বারটা হচ্ছে সুফিয়া ড্যাশ দ্য উইন্ডো প্লিজ। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাই যাচ্ছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বটা যখন ফার্স্টে বসে তখন এটা ভার্বের বেস ফর্ম বসে, তাই হবে ওপেন, অপশন বি। 7 নাম্বার হচ্ছে দ্য মুভি ওয়াজ অ্যাজ গুড অ্যাজ দ্য বুক। এখানে হচ্ছে যখন আমরা দুইটা জিনিসের মধ্যে ইকুয়াল কম্প্যারিজন বোঝাবো তখন অ্যাজ ডট ডট অ্যাজ এটা হচ্ছে বসাতে হবে, ভেতরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটাই বসাতে হবে। এরপরে হচ্ছে জাহাঙ্গীরস হবিজ ইনক্লুড জগিং, সুইমিং এন্ড ক্লাইম্বিং মাউন্টেন্স, অপশন ডি, কারণ এটা প্যারালাল স্ট্রাকচারকে ফলো করছে। জগিং আইএনজি আছে, সুইমিং আইএনজি আছে, জন্য ক্লাইম্বিং এর সাথেও আইএনজি হবে। 9 নাম্বারটা হচ্ছে হু ইজ ড্যাশ আতিফ অর আলী। এটা হবে টলার। দুইটা মানুষের মধ্যে যখন কম্প্যারিজন বোঝায় তখন হচ্ছে আপনার কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করা হয়। The concert will begin dash 15 minutes. এখানে স্পেসিফিক টাইম বলা হয়েছে, এই জন্য in 15 minutes হবে। স্পেসিফিক টাইম মেনশন করে দিলে ইনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। The situation won't change if we sit here and look out the window. এখানে হবে will it, কারণ সিচুয়েশন এটা তো হচ্ছে আপনার কোনো মানুষ না, বা এখানে কোন একটা অবস্থার কথা বোঝালে ইট কারেক্ট, এজন্য ইট। আর এখানে নেগেটিভ আছে তাই ট্যাগ কোশ্চেনে পজিটিভ হবে, এই জন্য অপশন সিটা হচ্ছে কারেক্ট। 12 হচ্ছে ইফ ইউ এভার কাম টু ঢাকা ইউ মাস্ট ড্যাশ মি আপ। এটা হবে লুক মি আপ। লুক মি আপ মানে কি? এটা হচ্ছে আপনাকে দেখা করতে বলেছে, আর লুক আপ মানে দেখা করা বা ভিজিট করা, সেম থিং। ঠিক আছে, এবার হচ্ছে 13 নাম্বার, দ্য অলিম্পিক গেমস টেক প্লেস এভরি 4 ইয়ার্স। এখানে টেক হবে কারণ অলিম্পিক গেমস হচ্ছে প্লুরাল, আর এটা এভরি ইয়ার হয়, এই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। I think she spent the entire afternoon dash the phone. এখানে হবে ডি, on the phone। এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। Mother dash up until 6 in the morning. এটা হবে stayed up, মানে এখানে বোঝা যাচ্ছে যে জেগে ছিল বা awake ছিল, আর যেহেতু অলরেডি মর্নিং হয়ে গিয়েছে এটা একটা পাস্টের মানে কথা বলছে, সেজন্য স্টেজ হয়েছে। Neither of the two students, দুজনের একজনও না, এই জন্য এটা সিঙ্গুলার হবে, ইজ হবে। আর নাও এর জন্য ইজ হয়েছে কারণ এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। The early bird catches the worm means, এটা হচ্ছে আপনার একটা প্রোভার্ব, মানে the people who are hardworking gain success, যারা হচ্ছে হার্ডওয়ার্ক করে তারা সাকসেস গেইন করে। After natural gas dash out of the ground, it dash to a processing plant. এখানে বিষয়টা হচ্ছে দেখেন এটা comes out হবে, আর হচ্ছে comes out আর হচ্ছে আপনার এখানে goes হবে, কারণ এখানে পুরো যে কথাটা বলেছে সেটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্ডিশনকে বোঝানো হচ্ছে, সিম্পল প্রেজেন্ট, এজন্য comes আর goes টা হচ্ছে কারেক্ট অপশন। 19 নাম্বারটা হচ্ছে if he dashed his own vegetables he would not have to buy them. তো এটা হবে এ, কারণ এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। গ্রিউ মানে সে যদি করতো, করেনি কিন্তু করতে পারবে না, এই কারণে গ্রিউ হয়েছে। ইউ ড্যাশ ডগ অ্যালাউড ইন দ্য হসপিটাল, তো এটা কি হবে ইউ মাস্ট নট, মানে অবশ্যই না, মানে কোনো কিছু যখন আপনি খুব জোরদার ভাবে বোঝাবেন
তখন হচ্ছে আপনার মাস্টটা ব্যবহার করতে হবে। অবশ্যই হলেও মাস্ট, অবশ্যই না হলেও মাস্ট নট। তো এটা ছিল আমাদের গ্রামার পার্ট। এবার আসছি হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশনের পার্টটা। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এটা একটু পড়ে ফেলি। Self confidence is extremely important in almost every aspect of our lives, yet so many people struggle to find it. Sadly, this can be a vicious circle. People who lack self confidence can rarely become successful. After all, most people are reluctant to back a project that is being pitched by someone who is nervous and fumbling. In contrast, you might be persuaded by someone who speaks clearly, holds his or her head high, and readily admits when he or she does not know something. Two main things contribute to self-confidence: self-efficacy and self-esteem. We gain a sense of self-efficacy when we see ourselves and others like ourselves mastering skills and achieving goals that matter in those skill areas. This is the confidence that if we learn and work hard in a particular area, we will succeed. And it is this type of confidence that leads people to accept difficult challenges. মানে কি, আত্মবিশ্বাস হচ্ছে জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে দ্বিধাগ্রস্ত হবেন। আর দ্বিধাগ্রস্ত মানুষের সঙ্গে আসলে কেউ কাজ করতে চায়ও না। আর দুটা বিষয় মাথায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসের মধ্যে আত্মদক্ষতা এবং আত্মসম্মান অনেক বেশি ইম্পর্টেন্ট। আত্মদক্ষতা যদি না থাকে তাহলে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন না, আর কঠোর পরিশ্রম করতে পারলে আপনারা সফল হতে পারবেন। আর এমন একটা আত্মবিশ্বাস হচ্ছে যে কোনো কঠিন চ্যালেঞ্জ আপনি যখন নিবেন সেটাকে আপনাকে ইন্সপায়ার করবে বা উদ্বুদ্ধ করবে। আর আত্মদক্ষতা যেটা, সেটা হচ্ছে আপনাকে আপনার কাজটা কমপ্লিট করতে হেল্প করবে এবং আপনি আশেপাশের মানুষের কাছ থেকে স্বীকৃতি পাবেন আপনার এই দক্ষতার জন্য। আর আপনি যদি সৎভাবে এভাবে যে আচরণ করতে থাকেন তাহলে আপনি সফল, আপনার যে কোনো একটা কাজে আপনি সফল হতে পারবেন। Some people believe that self-confidence can be built with affirmations and positive thinking. We believe that there is some truth in this, but that it is just as important to build self-confidence by setting and achieving goals. Thereby building confidence without these underlying qualities, you would have only overconfidence. If you are overconfident, you may take on too much risk, stretch yourself beyond your capabilities, and crash badly. You may also find that you are so optimistic that you do not try hard enough to truly succeed. With the right amount of self-confidence, you will take informed risks, stretch yourself properly, and try hard to achieve success in life. আত্মবিশ্বাসের মাধ্যমে হচ্ছে আপনাদের জীবনে সফলতা অর্জন করতে হবে। আর আত্মবিশ্বাসটা যদি কখনো বেশি হয়ে যায় সেটা আত্ম অহংকার হয়ে যায়। আত্ম অহংকার আবার আপনার জন্য ঝুঁকিরও কারণ, আপনি ব্যর্থ হতে পারেন। তাই হচ্ছে সঠিক পরিমাণে আত্মবিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তো এবার আমরা একটু 21 নম্বরের অ্যান্সারটা দেখি। Which of the following would be the best title for the passage? তো এটা ডেফিনেটলি হবে সি, building self confidence, preparing yourself for success. 22 নাম্বারটা হবে the people who are weak in self confidence, এটা হবে ডি, may never become the challenges of becoming successful. এবার 23 হচ্ছে reluctant, reluctant মানে হচ্ছে অনিচ্ছুক, এখানে হবে এটা বি, কারণ বি মানেও অনিচ্ছুক, আনউইলিং মানেও অনিচ্ছুক। 24 fumbling, fumbling মানে হচ্ছে আপনার কোনো কিছু মানে awkwardly, যেমন প্যারা 1 এ বলছে means doing something, তো এটা হচ্ছে আপনার প্যারা 1 এর সাথে ক্লামজিলিটা বেশি কানেক্ট করে, মানে অ্যাক্টিং awkwardly or clumsily বোঝায় আর কি এখানে, মানে কোনো কিছু আন্ডার প্রেসার। According to the writer, why do people get convinced by confident people? এই 25 টা হবে হচ্ছে আপনার answer B, because confident people answer questions assuringly. ঠিক আছে, কনফিডেন্ট পিপলরা অ্যাসিওর করতে পারবে আপনাকে। সো এরপরে হচ্ছে the writer believes that এটা হবে ডি, সেলফ কনফিডেন্স ক্যান বি লার্নড এন্ড বিল্ড অন। ডেফিনেটলি সেলফ কনফিডেন্স আপনার নিজেকে শিখতে হবে আর নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে, তাই না? আর 27 নাম্বার হচ্ছে সেলফ এফিকাসি ইজ দ্য টাইপ অফ কনফিডেন্স দ্যাট মেক পিপল, এটা হবে অপশন বি, developing different skills and aiming at various goals. So এটা কেন? Because this passage explains that self-efficacy involves mastering skills and achieving goals, which motivates individuals to take on challenges. ঠিক আছে, এবার হচ্ছে 28, by behaving virtuously we can be, এটা হচ্ছে অপশন ডি, competent at what we do. এটার কারণটা হচ্ছে এই প্যাসেজটা ইন্ডিকেট করছে virtuous behavior contributes to competence and confidence.
এবার হচ্ছে 29, the antonym of affirmation in para 4. Affirmation এর অ্যান্টোনিমটা হচ্ছে রিফিউটিং, মানে কোন, এটা অ্যাফার্মেন্ট মানে হচ্ছে কোন, অ্যাফার্মেশন মানে হচ্ছে এগ্রি করা, আর রিফিউটিংটা হচ্ছে ডিনাই করা, মানে অপোজিট, সেই জন্য। টেকিং ইনফর্মড রিস্কস ইন প্যারা 4 refers to taking risks, এটা হবে সি, ফাউন্ডেড ইন রিয়ালিটি এন্ড ওয়ান্স ট্রু অ্যাবিলিটি। কারণ এই প্যাসেজটা এমফাসাইজ করছে কনফিডেন্ট, মানে that confident individuals take calculated and realistic risks based on their abilities. এই জন্য এটা ছিল আমাদের ফার্স্টটা। এবার সেকেন্ড প্যাসেজটা একটু দেখে ফেলি। Because of the overwhelming influence of Bangla language, poets Rabindranath Tagore and Kazi Nazrul Islam literary figures so respected that huge statues of twin dogs in their honor decorate the streets of Dhaka, and owing to a linguistic loyalty tied to Bangladeshi nationalism, began with the language movement in the 1950s, and its refusal to abandon Bangla for the externally enforced and mandatory use of Urdu by politically dominant West Pakistan English language literature in Bangladesh has taken longer to assume its role in the subcontinental boom pioneered by writers from India, Pakistan, and Sri Lanka. But now that a new generation of English language prose writers like Adib Khan, Tahmina Anam, K. Anis Ahmed, Maria Chaudhuri, Mahmud Rahman, Farah Ghuznavi, and Khadimul Islam have emerged, the nation's literature is poised to extend beyond its own boundaries and the boundaries of the subcontinent. These writers use English as a medium to connect to the larger output of a world literature, a rejection in the insularity of contemporary Bangla language literature. This has not always been the case. During the 1970s and 80s, Bangla language writers read widely, often in English. Despite their loyalty to the Bangla language, for example, the title of Mahmud Rahman's novel, Jibon Amar Bon, was inspired by Bustaman's poem, Sister My Life. The emerge of English language writing from Bangladesh does not represent a downturn in the production of Bangla language literature, but hopefully will encourage a greater engagement with world literature. The English fluency required to write creatively does, to some degree, represent a level of education not available to all the Bangladeshis. This short introduction above merely scratches the surface of contemporary Bangladeshi literature, a richly varied treasure from one of the world's most heavily populated nations, as emerging economic player with a strong tradition of artistic production. আচ্ছা, তো এটা কি বাংলা ভাষায় হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রভাব এতটাই গভীর যে হচ্ছে আপনার, মানে এটা ঢাকা শহরের রাস্তাগুলোতে একদম মানে জোড়া কবুতরের বিশাল ভাস্কর্য দিয়ে বোঝানো হয়েছে। 1950 সালে ভাষা আন্দোলনের সময় থেকে বাঙালি জাতীয়তাবাদের প্রতি যে ভাষা আনুগত্য সৃষ্টি হয়েছিল এবং পশ্চিম পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া উর্দু ভাষার ব্যবহারের বিরুদ্ধে যে জোরালো অবস্থান নেওয়া হয়েছিল, তার ফলস্বরূপ বাংলা সাহিত্য দীর্ঘ সময় ধরে উপমহাদেশে তার অবস্থান প্রতিষ্ঠা করতে সময় নেয়। তো ভারত, পাকিস্তানে যে সমস্ত দেশগুলোতে হচ্ছে বাংলা ভাষার, বাংলাদেশে তো আপনার ইংরেজি সাহিত্য কি অনেকটা বিকশিত হয়েছে। তারপরে এখানে অনেকগুলো রাইটারের নাম মেনশন করা হয়েছে যাদের আবির্ভাব দেখা গিয়েছে। তো বাংলা সাহিত্য এখন উপমহাদেশ এবং তার বাহিরেও কিন্তু সমাদৃত। এই লেখকরা ইংরেজি ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন যেন বিশ্বের মানে ওয়ার্ল্ডলি এটা যেন স্প্রেড আউট করতে পারে সেই জন্য, ঠিক আছে। যেমন 1970 এবং 80 দশকের বাংলা ভাষার লেখকরা ব্যাপকভাবে ইংরেজি সাহিত্য পড়েন। তো এই জিনিসটা পুরোটাই হচ্ছে আপনাদের বাংলা ভাষা কিভাবে স্প্রেড আউট হয়েছে, কাদের কি কি অবদান আছে সেটার বিষয়ে এটা লেখা হয়েছে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা একটু অ্যান্সার গুলো দেখি। Which of the following most accurately states the title of the passage? Obviously C, Bangladesh on the world literary stage. এবার হচ্ছে 32. The passage mentions each of the following except English language literature in Bangladesh has taken longer to flourish because Bangladesh did not have enough writers of genius. এই ব্যাপারে তো হচ্ছে কোনো কিছু বলাই নাই, তার মানে অপশন ডি টা হচ্ছে কারেক্ট আনসার। 33. It can be inferred from the passage that sooner than later Bangladesh has bright prospects for English language literature. অবশ্যই এটা হচ্ছে আপনার প্যাসেজের এখানে ইনফার করা আছে। এবার হচ্ছে 34. The attitude of the author of the passage toward Bangladesh English language literature is best described as one of the, obviously B number, reasonable optimism.
35. The author refers to boom in line 7 primarily. এটা কি মিন করেছে? A sudden increase in literary output. Definitely. এবার হচ্ছে 36. The author of the passage would most likely agree with which of the following? Definitely A. Bangladesh will soon make its presence felt strongly on the world literary scene. ঠিক আছে? তো এবার যদি আমরা আসি এবার হচ্ছে 37. The author of the passage believed that Bangladeshi English literature took so long to emerge. Its reason কি? Because of the insular outlook of contemporary Bangla language literature. মানে option C. 38. According to the author of the passage, one problem Bangladeshi English literature is facing that most of the Bangladeshis are not engaging with English writing. এবার হচ্ছে 39. In paragraph 2, the author says this has not always been the case. What does this statement mean? এটা কি mean করেছে? এটা mean করেছে it means that a new generation of English language prose writers use English as a medium to connect to the larger corpus of world literature. এবার হচ্ছে 40. In the final paragraph, the author says this short introduction above merely scratches the surface of contemporary Bangladeshi literature. What does the author mean by this? The author gives a detailed account of contemporary Bangladeshi literature. ঠিক আছে? এটা হচ্ছে আনসার। সো এবার চলে যাচ্ছি আমরা একটু এসে রাইটিং এর ক্ষেত্রে। এসে রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনাদের তিনটা পার্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে বডি প্যারাগ্রাফ, আর পরেরটা হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশনের মধ্যে আপনাদের তিনটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনারা কোন টপিকটা নিয়ে এখানে লিখতে চাচ্ছেন সেই জিনিসটা। তো সেটা হচ্ছে আপনাদের যেমন যে টপিকটা ওখানে দেওয়া থাকবে এটা ডিপেন্ড করে যে এটা কি কোনো আর্গুমেন্টেটিভ টপিক হবে নাকি সেটা আসলে ডিপেন্ড করে। তবে আপনাদের যে জেনারেল যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে একটা গ্রামার দিয়ে স্টার্ট করবেন যেন আপনার বিষয়টা যেমন আকর্ষণ করে আর ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা দিবেন যেই টপিকটা থাকবে সেটার উপর। আর হচ্ছে একটা থিসিস স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এই থিসিস স্টেটমেন্টের মধ্যে আপনি লিখবেন আসলে আপনি সামনে কি লিখতে চাচ্ছেন সেটা। এবার আসে হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের মধ্যে আপনাকে টপিক সেন্টেন্স যেটা আছে সেই জিনিসটা লিখতে হবে। টপিক সেন্টেন্স মানেই হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছেন সেটার বিষয়ে আগে লিখবেন একটা লাইন। এরপরে আপনার কাজ হবে সেটার ব্যাপারে এভিডেন্স দেওয়া। এভিডেন্স গুলো কিরকম দিতে পারেন? যেমন আপনি ইউনিভার্সাল ট্রুথ এখানে অ্যাড করতে পারেন যদি দেওয়া পসিবল হয়। বিখ্যাত মানুষের কথা লিখতে পারেন, কোনো ডেটা শো করতে পারেন আপনার লেখাটাকে আরো স্ট্রং বানানোর জন্য। আবার হচ্ছে এটাকে একটু অ্যানালাইসিস করার জন্য একটু আরেকটু এক্সপ্লেইন করে দিতে পারেন। আর অবশ্যই ট্রানজিশনটা মেইনটেইন করবেন, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন যেন আপনার লেখাটা বেশ ভালো মানের হয়। আর কনক্লুশনের ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনি থিসিসটাকে রিস্টেট করবেন। এরপরে হচ্ছে আপনার আর্গুমেন্টটাকে আবার একটু সিনথেসাইজ করবেন। মানে আপনি উপরে যা যা কিছু লিখেছেন সেটাতেই যে আপনি মতামতে যে স্টিক থাকছেন সেটা আপনার রিডারকে বুঝিয়ে দিতে হবে। আর লাস্ট লাইনটা হচ্ছে এমন একটা লাইন সেটা আপনি সমাধানও বলতে পারেন যদি কোনো প্রবলেম রিলেটেড কোনো টপিক থাকে। আর যদি কোনো আপনার ওপিনিয়ন রিলেটেড টপিক থাকে তখন আপনি পরামর্শ দিয়ে আপনার লাস্ট লাইনটা শেষ করবেন। সো এটা হচ্ছে ওভারঅল গাইডলাইন আপনাদের এই কোয়েশ্চেনটা আনসার করার